আমরা যা দেখলাম বাংলায়, বিভিন্ন সমীক্ষা সামনে এসছিল, বিভিন্ন ফলাফল সামনে আসছিল নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে। একেবারেই তো জুটি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সারা ভারতে এবং বাংলায় বারবার এসছেন। এখানেও অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির জুটি, সেই জুটি কি হার মানল দিল্লির? দেখুন, আমি আগেও আপনাদের চ্যানেলে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধের যে বিকল্প বিজেপি এখানে প্রজেক্ট করেছে সেটা কোনো বিকল্পই নয়। আমাদের ভারতবর্ষে আপনি যদি ইতিহাস তুলে দেখেন, সেটা জওহরলাল নেহেরু হোক, ইন্দিরা গান্ধী হোক, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী হোক, বা নরেন্দ্র মোদী হোক, সোনিয়া গান্ধী হোক, মানুষ কিন্তু কোনো একজন ব্যক্তি তার ক্যারিশমাকে, তার ম্যাজিককে সবসময় মাথায় তুলে রেখেছে। এবং নরেন্দ্র মোদীকেও 2014 সালে যখন প্রথম নিয়ে আসা হয় এবং 2019-এ যখন দ্বিতীয়বার দায়িত্ব দেওয়া হয়, মানুষের অনেক আশা ভরসা ছিল। এবং সেই আশা ভরসা, ডেসপাইট এটা প্রকাশ্য এবং প্রচারিত যে ওনার একটা ধর্মবিভেদ আছে, তা হলেও কিন্তু মানুষ ওনাকে সেই সুযোগটা দিয়েছিল। সেই সুযোগের অপব্যবহারটাকে উনি নিজের পেশায় পরিণত করলেন। সেই পেশা থেকে ওনার মধ্যে একটা এমন নেশা হলো যে উনি নিজের মাতৃত্বের এক্সিস্টেন্স অস্বীকার করে বসলেন। মাকে যে অস্বীকার করে, আমার মনে হয় এটা নরেন্দ্র মোদীর মাকে অস্বীকার করার ধাক্কা। যে বলে যে মা না, আমি ঈশ্বরের প্রদান, মাই তো ঈশ্বর। মায়ের থেকে বড় ঈশ্বর কী ছিল? মা জন্ম দিয়েছে, এর থেকে গর্বের একটা মানুষের জীবনে কি হতে পারে? যে বলতে পারে যে মায়ের জন্ম গর্বের নয়, আমি ঈশ্বরের জন্মের বা ঈশ্বরের কাছ থেকে জন্মগ্রহণ করেছি বলে গর্বিত, আমার মনে হয় যে ভারতবর্ষের মায়েরা ওনাকে প্রত্যাখ্যান করেছে। দুটো ফ্যাক্টর। এক তো গেরুয়া ঝড়ের আশঙ্কা ছিল এই রাজ্যে, কারণ প্রধানমন্ত্রী এই রাজ্যে এসে পরিষ্কার কিন্তু বলেছে জনসভা থেকে যে এই রাজ্যেই সবচেয়ে ভালো ফল হবে। এবং আরেক দিকে বামেরা ঘুরে দাঁড়ানোর আশায়, সেই বামেদের ঘুরে দাঁড়ানোর আশায় কতটা তো সে যে আশা সেই তিমিরেই রয়ে গেল। আমি দুটো ভাগ করে বলি। প্রথম কথা হচ্ছে, নরেন্দ্র মোদীর পশ্চিমবাংলায় সব থেকে ভালো ফল করার যে বক্তব্য, দেখুন উনি মিথ্যে কথা বলেন। আমরা এখন তো সেটা জনসাধ্য যে উনি মিথ্যে কথা বলেন, তো মিথ্যে কথা বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গেরুয়া ঝড়টা সত্যিই পশ্চিমবাংলায় গেরুয়া ঝড় ছিল, তার কোনো বিকল্প নেই। আমার মনে হয় যে 2024-এ পশ্চিমবাংলায় গেরুয়া ঝড় হয়েছে এবং সেই ঝড়ে তারা নিজেরাই উড়ে গেছে। আপনি দেখবেন যখন কোনো বড় সাইক্লোন আসে, সেই সাইক্লোন এসে যখন আছড়ে পড়ে নদী বা সমুদ্রের তীরে, তখন কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি হওয়ার পরে সাইক্লোনটা ঢুকতে শুরু করে জমি জলা এলাকায়, তাতে আস্তে আস্তে সাইক্লোনটা থিততে 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 ভ্যানিশ হয়ে যায়। মানুষের কষ্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। আর বাংলার থেকে ভালো ঘুরে দাঁড়ানো কি? বামেদেরও ঘুরে দাঁড়ানোর প্রশ্ন। বামেরা এই নির্বাচনে ছিল না। ঠিক কেন? কোথায় ছিল আপনি বলুন? ফেসবুক দিয়ে তো নির্বাচন হয় না। বামেদের দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে, তাদের একটা নতুন প্রজন্মকে অ্যাকসেপ্ট করতে অনেক সময় লেগে গেল। এবারে নতুন প্রজন্মরা যেই মোমেন্টে তারা অ্যাকসেপ্টেড হলো, তাদের মধ্যে আমি সৃজনকে এর থেকে বাইরে রাখবো। সৃজন ছাড়া বাকি যাদেরকে আমি দেখলাম, তাদের মনে হলো যে আমরা বামেদের প্রতিনিধিত্ব করে কৃতার্থ করে দিচ্ছি মানুষকে। আরে তুমি তো এসছো সদ্য, নতুন প্রজন্মকে ইন্ট্রোডিউস করার কথা, যেটা বামেদেরকে ঠেকে শিখতে হয়েছে, সেটার মানে কিন্তু এই নয় যে ওরা একটা জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রার্থী করেছে, একটা জায়গায় জ্যোতি বসুকে প্রার্থী করেছে, তা তো নয়। তারা তো কোনো একটা জায়গায় মীনাক্ষীকে প্রার্থী করেছিল 2021-এ, কোনো একটা জায়গায় দীপশিতা ধরকে প্রার্থী করেছে, কোনো একটা জায়গায় সায়নকে প্রার্থী করেছে। এরা তো জ্যোতি বোস নয়, জ্যোতি বোস তো একদিন তৈরি হয়নি। এরা তো প্রমোদ দাশগুপ্ত নয়, এরা তো অনিল বিশ্বাস নয়, সুভাষ চক্রবর্তী নয়, এমনকি বিমান বসও নয়। বিমান বস তো একদিনে বিমান বস হয়নি। কিন্তু এদের মনে হলো যে আমরা যেহেতু এই জায়গাটা পেয়েছি, তার মানে বোধহয় পিপল আর ব্লেসড, মানুষের লাভ হয়ে গেল, মানুষ একটা নতুন জায়গা পেল। এভাবে হয় না নির্বাচন। ফেসবুক আর ইউটিউব থেকে যখন নির্বাচন হওয়া শুরু হবে, তখন ভারতবর্ষে আর ব্যালট ইভিএমের দরকার হবে না, হোয়াটসঅ্যাপে নির্বাচন হবে।
তুমি শুধু নতুন জেনারেশনের কথাই বললে, এদিকে বাদ গেল সুজন চক্রবর্তী, বাদ গেল মোহাম্মদ সেলিম, আরও বিভিন্ন প্রার্থী ছিল বামেদের যারা একটু বয়স্ক, একটু বোঝেন, রাজনীতি দীর্ঘদিনের সঙ্গে রয়েছে, তাদেরও তো ঘুরে দাঁড়ানো আর হলো। তাদের তো নিজেদের উপরই বিশ্বাস নেই। সুজন চক্রবর্তী ওয়াজ মোর ইন্টারেস্টেড টু সি যে সৃজন যাদবপুর থেকে জিতবে। খুব ভালো কথা। আমার পার্টির, আমি যদি একজন সিনিয়র লোক হই, আমার পার্টির একটা জুনিয়র ছেলে জিতবে, আমি খুশি হব, খুব ভালো কথা। কিন্তু এটাই যদি আমার আকাঙ্ক্ষা হয়, এটাই যদি আমার আশা হয়, এটাই যদি আমার স্ট্র্যাটেজি হয়, রাজনৈতিক স্ট্র্যাটেজি, তাহলে তো আমার পক্ষে আর ক্যান্ডিডেট হওয়া দরকারই ছিল না। আমি সৃজনের ইলেকশন এজেন্ট হতাম, খারাপ ছিল না তো ব্যাপারটা। সৃজন ভালো হতো, ভালো ফাইট হতো। এটা একটা সমস্যা। আরেকটা যেটা খুব প্র্যাকটিক্যাল সমস্যা, সেটা হচ্ছে এই নির্বাচনের পরে আমাকে আবার সেটা বলতে বা বুঝতে বাধ্য করছে, বাংলার মানুষ সিপিএমের অত্যাচারকে ভুলে যায়নি। কেন জানি না, ঘুরে ফিরে এই কথাটা বারবার চলে আসছে। বাংলার মানুষ কিন্তু বিগত 13 বছরে 34 বছরের অত্যাচারকে ভুলে যায়নি। সেই জন্যই আজকেও আপনি দেখতে পাবেন যে বামপন্থীদের প্রতি বৃহত্তর মানুষদের যে সমর্থন বা সেই যে আশা ভরসা, সেটা ফেসবুকের লাইক শেয়ারে সীমিত হয়ে যাচ্ছে, ভোট বাক্সে পড়ছে না। এটা এক। দ্বিতীয় কথাটাতে আমি কাউকে কোনো প্রজন্মকে অপমান করছি না। আমি সুযোগ পেয়েছিলাম হুগলি জেলায় বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছে, সেই সময় বিভিন্ন বুথে বুথে ঘুরতে। এই যে ঘোরার সুযোগ, এই সুযোগে বুথে যাওয়ার আগে আমি দেখেছি যে ক্যাম্প অফিস যেটা হয়, সেখানে সিপিএমের যেখানে ক্যাম্প অফিস, সেইখানে কিন্তু সিপিএমের ক্যাম্প অফিস, আমি যতগুলো ক্যাম্প অফিস দেখেছি, ধরুন আমি 200 ক্যাম্প অফিস দেখেছি মোরাললেস, এই 200 ক্যাম্প অফিসে আমি একটি এমন কর্মী দেখিনি যে প্রার্থীর সমবয়সী বা প্রার্থীর থেকে 5 বছরের ছোট বা বড়। মিনিমাম অ্যাভারেজ এজ যারা প্রার্থীকে রিপ্রেজেন্ট করছিল ক্যাম্প অফিসে, সেটা প্রার্থীর থেকে ডবল বা তার থেকে একটু বেশি। তার মানে এটা কিছু লোক হয়তো সিপিএমকে যদি আপনি জিজ্ঞেস করেন, দীপশিতা ধরকে জিজ্ঞেস করলে দীপশিতা ধর আপনাকে বলবেন আমাদের পার্টিতে নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। খুব ভালো কথা। হ্যাঁ, একটা মিক্সচার আছে, সবাই মিলে একসাথে কাজ করি। কিন্তু আমি বলবো যে এটা একটা হিউজ জেনারেশন গ্যাপ। খবরের কাগজ থেকে সোজা ফেসবুক, মাঝখানের যে জেনারেশনটা, সেই জেনারেশনটা কিন্তু আর সিপিএমের কাছে নেই, যেটা কিন্তু একটা বিশাল চাঙ্ক অফ পপুলেশন। এই পপুলেশনটা যারা অ্যাকচুয়ালি সিপিএমকে দেখে বড় হয়েছে, তারা সিপিএমকে আর ভরসা করে না, তারা সিপিএমকে ভোট দিতে ভয় পায়। একদমই। আমি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আসবো। একদম রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেওয়া হবে। এই তো উল্টে গেল, এই রেজাল্ট 29-12 সেখানেই আটকে গেল, বরং আগের বার থেকে আমরা আসন কমতে দেখলাম। 2019-এ যে ভোট বিজেপি পেয়েছিল এবং যে সিট বিজেপি পেয়েছিল, তার প্রথমত দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, এটা বোধহয় ম্যান্ডেটের রাজনীতিতে গর্বের সহকারে মেনে নেওয়া যে তৃণমূল কংগ্রেস 2019-এর নির্বাচনে ওভার কনফিডেন্ট ছিল। যে বা যারা তখন দলকে অ্যাডভাইস করছিল, তারা দলকে এটা বুঝিয়েছিল, নেত্রীকে এটা বুঝিয়েছিল। দেখুন, নেতৃত্ব প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে নিজে গিয়ে প্রত্যেকটা লোককে চিনে ভোট দিতে পারেন না। তাকে তো একটা মেকানিজম দিয়ে বোঝানো, রিপোর্টেড হবেন, সেটাই স্বাভাবিক। এটা বড় রাজ্য, এত বড় রাজ্য, 42টা আসন। যারা নেত্রীকে বুঝিয়েছিল, তারা বুঝিয়েছিল 42-এ সম্ভব। মানুষ ঔদ্ধত্য স্বীকার করে না। 2019-এর নির্বাচনের পরে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমার সঙ্গে যেটা যোগ হলো, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, মানুষের কাছে নত স্বীকার করে বলা যে হ্যাঁ, আমাদের বিচ্যুতি আছে, আমাদের ভুল আছে, কি ভুল আছে বলো, সলভ করব। আমরা দিদিকে বলো দেখলাম, আমরা দেখলাম নবজোয়ার দেখলাম, আমরা বাড়ি বাড়ি গিয়ে পার্টিসিপেশন দেখলাম নেতাদের। এই ভুল বিচ্যুতি থেকে যে রিকাভারিটা 2021-এ তৃণমূল কংগ্রেস করলো, তার ডিভিডেন্ডটা কিন্তু 24-এও পেল, কারণ কি 24-এও একই মেকানিজমে ভোটটা হলো। কিন্তু এখানে তো অনেক অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সন্দেশখালির মতন একটা ইস্যু ছিল, এরকম একটা জ্বলন্ত ইস্যু ছিল, সারা বাংলা নয় ভারতেও সেই ইস্যুতে নজর ছিল। তারপরেও এই রেখাপাত্র বোধহয় বুথে হেরে গেছেন, যা শুনলাম, আমি এখন রেজাল্ট হাতে পাইনি।
মানে রেখাপাত্রর পাশের বাড়ির মহিলা রেখাপাত্রকে অবিশ্বাস করেন। সন্দেশখালিটা কি আর ইস্যু? কালকে সন্দেশখালিতে এক নতুন সূর্য উঠবে, যেই সূর্যের রঙটা সম্পূর্ণভাবে হলুদ হবে, গেরুয়া ছাপ থাকবে না। এবং এই যে হলুদ যে রং, সেটা কিন্তু হিন্দু ধর্মে, স্পেসিফিক্যালি যদি আপনি বাঙালি কালচারে দেখেন, সেটা গায়ে হলুদ হোক বা রবীন্দ্রনাথের বাসন্তী উৎসব হোক, সেটা কিন্তু অত্যন্ত একটা কি বলবো আপনার সেক্রেট বা অনেক পবিত্র একটা রং। কালকের সূর্যের যে হলুদ রং, যে হলুদ রঙে কোনো গেরুয়া থাকবে না, সেই রং কিন্তু সন্দেশখালিতে একটা নতুন ধারাবাহিক সৃষ্টি করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস এবং সরকার পক্ষ যদি কোথাও কোনো রকম কোনো অন্যায়, কোনো বিচ্যুতি, কোনো গণ্ডগোল থাকে, সেটা তারা বসে মিটিয়ে নেবে এবং সেই সমস্যার যেটুকু সমাধান করা সম্ভব সমাধান করবে। আদালত হস্তক্ষেপ করেছে, সিবিআইকে বলেছে সরাসরি অভিযোগ নিতে। সেই অভিযোগ নেওয়ার পরে সিবিআই কী করলো তার একটা রিপোর্ট আদালতে দেওয়া হবে, তার দিকে আমরা তাকিয়ে থাকবো, দেখব কি হয়। কিন্তু মানুষ বোধহয়, মানে আমি আপনাকে বলছি তো, রেখাপাত্রর পাশের বাড়ির ভদ্রমহিলা রেখাপাত্রকে ভোট দেননি, আর রেখাপাত্র কী করবে? শুধু একটাই রিকোয়েস্ট, রেখাপাত্রকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ওনার আইডিওলজির সঙ্গে আমার আইডিওলজি মেলে না, কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে রেখাপাত্রকে যেন স্কেপগোট না করে বিজেপি। ন্যূনতম যেটুকু সিকিউরিটি দেওয়ার, ন্যূনতম যেটুকু সমর্থন করার, সেটা যেন তারা করে। আর সিকিউরিটি বলতে কিন্তু আমি ল অ্যান্ড অর্ডারের সিকিউরিটি বলছি না, সোশ্যাল সিকিউরিটি দেওয়ার। আজকে কিন্তু এটা হতেই পারে যে রেখাপাত্রকে তার গ্রামের লোকেরা তুমি বিজেপি করো বলে তাকে একঘরে করে দিল, কারণ কি রেখাপাত্রকে তার বুথ হারিয়ে দিয়েছে, তার মানে বুথের লোকেরা মনে করে যে ও মিথ্যেবাদী। তাই যারা রেখাপাত্রকে ওইসব স্বপ্ন দেখিয়েছে, আপনি ভেবে দেখুন, রেখাপাত্র যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেই ব্যাকগ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী তাকে ফোন করছেন, তার তো মাথা ঘুরে যাওয়াটা স্বাভাবিক। তাই রেখাপাত্রর প্রতি ভারতীয় জনতা পার্টির একটা দায়িত্ব আছে, আর যদি সেই দায়িত্ব তারা নিতে না পারে, তারা তৃণমূলকে জানাক। আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অ্যাকোমোডেটিং এবং অত্যন্ত মানে কী বলবো, ক্ষমাশীল একজন নেত্রী, রেখাপাত্রকে তিনি ক্ষমা করে দেবেন। একদম, প্রসঙ্গটা প্রায় শেষের দিকে আমাদের। এই কাউন্টিং এজেন্ট, কাউন্টিং হল থেকে পাড়ায় পাড়ায় পোস্ট পোল ভায়োলেন কিন্তু একদম শুরু হয়ে গিয়েছে। একে অপরের নির্বাচনে জয় আসবে, কোনো দল হারবে, স্বাভাবিক নিয়মেই চলবে। কিন্তু এই যে মারামারি গণ্ডগোলের টুকটাক খবর কিন্তু দুপুর থেকেই আসা শুরু হয়ে গেছে, এটা কতটা কাম? একদমই কাম্য নয়। যদি পোস্ট পোল ভায়োলেন্স হয়, আমি জানি না আমার কথা কারা শুনবেন, কারা আমার কথা কাদের পর্যন্ত পৌঁছবে, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাতে যদি কোনো লোক মনে করে যে পোস্ট পোল ভায়োলেন্স করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কোনো সুবিধে করছেন, সেটা কিন্তু নয়। এটা স্বাভাবিক। বিজেপি যেই রকমভাবে পোলারাইজেশন করেছে, সেটা ধর্মের নামে হোক, সেটা জাতের নামে হোক, সেটা চাকরি কেড়ে নেওয়ার নামে হোক, সেটা ওবিসির অধিকার কেড়ে নেওয়ার নামে হোক, তাতে মানুষ বিজেপির উপরে ক্ষুব্ধ। কিন্তু সেই ক্ষোভটা তারা যদি ভায়োলেন্সের মধ্যে দিয়ে দেখায়, তাহলে তো গোদ্রাকাণ্ডের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাই আমি আবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক বদলা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক রবীন্দ্র নজরুল, অস্ত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক দুর্গা পুজো, দুর্গোৎসব, কিন্তু অস্ত্র দিয়ে কোনো ধর্মীয় মিছিল নয়। সেই জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট যে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক কারণে যদি আপনারা অস্ত্র ধারণ করেন, সেটা আপনার নেতানেত্রীর অপমান এবং আপনার নেতানেত্রীর জন্য ক্ষতিকারক। করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে কোনো রকমভাবে কোনো বিপাকে ফেলবেন না। একদম শেষ শেষ প্রশ্ন জেনে নেব। দীর্ঘ দিন, প্রায় 2 মাস সম্ভবত হবে এই যে খাটুনি, একেবারে রাস্তায় মাঠে, কল্যাণবাবুর আপনি ডেপুটি অ্যাডিশনাল ইলেকশন এজেন্ট ছিলেন, কেমন লাগছে আজকের দিনে এই জয়? ঠিক আপনি এই সন্ধ্যেবেলায় ঠিক কেমন? মানে আপনারা চলে গেলে আমি বোধহয় একটুখানি চান করে শুয়ে পড়বো আর কি, এতদিন পর বলে সেই রেস্ট। হ্যাঁ, মানে একটা তো রিলিফ ছিল। দেখুন, আমি প্রথম থেকেই দেখেছি শ্রীরামপুরের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে মানে সমর্থন করেছে। কিন্তু আমাদের নিশ্চয়ই চিন্তা ছিল যে কিভাবে বিজেপি ব্যাপারটাকে কি ডিল করবে। আমাদের এটাও তো ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা ছিলই যে ভারতের মসনদে কে বসবে। হয়তো
আজকেও যা দেখছি আমার মনে হয় না, আমি নরেন্দ্র মোদীর একটা টুইট দেখলাম, তাতে আমার মনে হয় না নরেন্দ্র মোদী বিবেকের ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের মানুষের এই ম্যান্ডেটকে সমর্থন করে পদত্যাগ করে অন্য কাউকে জায়গা করে দেবেন। যা মনে হচ্ছে উনিই হয়তো প্রধানমন্ত্রী হবেন তৃতীয়বারের জন্য, উনি রেকর্ড করাটা ছাড়বেন না। কিন্তু বক্তব্য খুব পরিষ্কার, বক্তব্য হচ্ছে ভারতবর্ষের মানুষ এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছে যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে গণতন্ত্র এবং সংবিধানকে সর্বোচ্চ মনে করি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে হয়তো ইন্ডিয়া জোট নির্বাচনে পরাজিত হয়েছে। যদি আপনি সোজাসুজি আঁকড়া দেখেন, আঁকড়ায় দেখলে দেখা যাবে যে এনডিএর 293 মতো ফিগার এখনও পর্যন্ত দেখাচ্ছে, তার মানে ম্যাজিক ফিগার এনডিএ টাচ করে গেছে, তার ইউপিএ মানে আমাদের ইন্ডিয়া জোট সেটা পায়নি, তো ইন্ডিয়া জোট পরাজিত হয়েছে। কিন্তু আজকের এই নির্বাচন, 2024-এর এই নির্বাচন ভারতের ইতিহাসের একটা পাতায় লেখা থাকবে এই বলে যে কিছু যুদ্ধ জেতার জন্য লড়া হয় না, কিছু যুদ্ধ এই জন্য লড়তে হয় যাতে এই বার্তাটা পরিষ্কার থাকে যে তুমি মানে স্বেচ্ছাচারিতা করতে পারবে না, যা ইচ্ছে করতে পারবে না। কিছু যুদ্ধ একটা মানুষকে ভরসা দেওয়ার জন্য থাকে যে তোমার অধিকার খর্ব হলে কেউ না কেউ আছে যে তোমার জন্য দাঁড়াবে। তো আজকে এটা পরিষ্কার যে ভারতবর্ষের মানুষ কিন্তু ইন্ডিয়াকে হারিয়েও জিতিয়ে দিল আর এনডিএকে জিতিয়েও হারিয়ে দিল। তাই বাজিগার সিনেমাটা বোধহয় আজকে রাত্রিবেলা একবার নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী দুজনেরই জয়েন্টলি দেখা উচিত, যে স্ক্রিন শেয়ার করে যেটা দেখে সেরকম জয়েন্টলি দেখা উচিত। কারণ কি বার্তা খুব পরিষ্কার, এবং নরেন্দ্র মোদীর হয়তো উচিত প্রধানমন্ত্রিত্ব পরিত্যাগ করা, কিন্তু ক্ষমতার লোভ ছেড়ে দেওয়াটা চারটিখানি কথা নয়। কল্যাণবাবুর জয়টি কেমনভাবে দেখছেন? খুব রেসপন্সিবলি দেখছি। অনেক কাজ, কল্যাণবাবু তো ছেড়ে কথা বলেন না। কল্যাণবাবু আগামী 5 বছর সেভাবেই কাজ করবেন যেটা বিগত 15 বছর করেছেন, এবং সেই কাজের স্পিয়ার আরও বাড়বে, পার্লামেন্টে তার পার্টিসিপেশন আরও বাড়বে, ওনার আশেপাশের যারা ওনার সঙ্গে কাজ করে তাদের উপরে প্রেশার অনেক বাড়বে। তো দেখছি, ওভাবেই দেখছি। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, একটা কথা নিয়ে কোনো সন্দেহ 2019-এই থেকেই নেই, সেটা হচ্ছে আপনি যদি কাজ করেন মানুষ আপনার পাশে থাকবে। আজকে কিন্তু পশ্চিমবাংলার সরকারকে ভরসা করে 29টা আসন এখনও পর্যন্ত যা খবর, তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। কারণ কি মানে মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেসকে সবসময় পাশে পাওয়া যায়। আজকে যদি তৃণমূল কংগ্রেস পাশে না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস ভোট পেত না। ভোটের রাজনীতি খুব পরিষ্কার, মানুষ কিন্তু স্বার্থপর, এবং এটা কিন্তু গর্বের সঙ্গে আমি বলি, ভোটের রাজনীতিতে মানুষের স্বার্থপর হওয়াটাই কাম্য। আমি আমারটুকু পাচ্ছি কি না, বা কোন দল আমার পাশে থাকছে, আমি সে দলকে সমর্থন করব, এটাই নিয়ম।